বৌদি, দরজাটা খোলো গো, মা ডাকতে পাঠালো। অনেক নিয়ম কাজ আছে আজ। একমাত্র ননদের ডাকে ধর্মর করে উঠে বসলো নন্দা। আচমকা ঘুম ভেঙে কিছুতেই বুঝতে পারছে না ঠিক কটা বাজে। জানালার পর্দা ভেদ করে যেটুকু আলো আসছে তাতে দেওয়াল ঘড়িতে দেখা নিল 7টা বাজতে 10। এই ঘড়িটা কি ঠিক নাকি কিছুটা এগিয়ে বুঝতে পারল না। এই বাড়িটা প্রতিটি জিনিস একদম নতুন নন্দার কাছে। মাত্র আগের দিনের ও এই বাড়িতে এসেছে। নিজের বাড়ি ছেড়ে কাল রাত্রি ছিল বলে বাবার সঙ্গে ঘুমোয়নি। সাথে ওর নিজের বোন ছিল। বৌদি ওঠো গো। আবার রুমার গলা পেয়ে নন্দা গলা উঠিয়ে বলল, উঠে গেছি, আমি খুলছি। ধীর পায়ে খাট থেকে নেমে এসে ছিটকানিটা খুলে দেখলো রুমা দাঁড়িয়ে। ছিমছাম কিন্তু বেশ মিষ্টি দেখতে রুমাকে। নন্দার সমবয়সী হবে হয়তো। দেখে বোঝা যাচ্ছে ও স্নান হয়ে গেছে। শীতকাল 6:30, মানে স্নানের জন্য বেশ সকাল। নন্দা রুমের দিকে তাকিয়ে আছে দেখে রুমা বলল, বৌদি তাড়াতাড়ি স্নান করে নিচে এসো, মা ঠাকুরঘরে ঢুকে গেছে। তারপর মুখ ঘুরিয়ে দেখে নিয়ে বলল, যাও, বাথরুম ফাঁকা আছে এখন। এরপর আবার ছেলেদের লাইন পড়ে যাবে। আমাদের মেয়েদের সবার হয়ে গেছে। এত সকালে সবার স্নান হয়ে গেছে? আজ কি কোনো পুজো আছে? নন্দা চাইল না, তাও প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে গেল। এ বাড়ির নিয়ম সকাল সকাল স্নান করা। আর যারা অতিথি এসেছে সবাই মায়ের জন্য সকাল সকাল স্নান করে নিয়েছে। রুমা একটু চাপা স্বরে বলল, আসলে মায়ের এই নিয়মটা হয়তো মেয়েদের ও খুব একটা মনের মতো নয়, তাই চাপা স্বরে বলল। নন্দা আর কথা না বাড়িয়ে বলল, তুমি যাও, আমি 15 মিনিটের মধ্যেই আসছি। বাথরুমে ঢুকেই ওপরে রাখা তাকে হাত বাড়ালো নন্দা। একটু উঁচুতে বলে দেখতে পেল না, শুধু ছোঁয়ায় উপলব্ধি করার চেষ্টা করলো। প্রায় হাতরে পেস্টটা টেনে এনে থমকে গেল নন্দা। এই পেস্টটা একদম পছন্দ না। নন্দার মনে পড়ল ও তো ব্রাশও আনেনি। কাল বাক্সে মামিরা ভর্তি করে গয়না, শাড়ি, সাজার জিনিস ভরে দিয়েছে, কিন্তু ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু কোথায় সেসব? আর চোখ থেকে জল বেরিয়ে আসছে ওর। তাও পেস্টটা টিপে বের করে আঙ্গুলে নিয়ে নিল খানিকটা। বুকটা সেই থেকেই টনটন করছে নন্দার। কাল সকালেও কি সুন্দর ওর নিজের জিনিসগুলো সব চোখের সামনে ছিল। এই একটা রাত কত পার্থক্য হয়ে গেল সব। ব্রাশ করে বালতিতে জল ভরে নিল নন্দা। হাত দিতেই যেন ঠান্ডা ছ্যাঁক খোলা। এই ঠান্ডা জলে কিভাবে স্নান করবে ও? দরজা খুলে মুখ বাড়িয়ে দেখলো কেউ কোথাও নেই। আজ বৌভাত, বিকেলে সাজাতে হবে বলে শ্যাম্পু করতে হবে। খুব অস্থিরতা হচ্ছে নন্দার। চোখ বুজে ওই জলই মাথায় ঢেলে নিল। হাত বাড়িয়ে ওদের সাবান, শ্যাম্পু নিয়ে নিল অনিচ্ছায়। এবারও ওর চেনা কেউ না, কিন্তু মানিয়ে নিল নন্দা। শাড়ি গয়না পরে নতুন নেশ সাজি নিচে নেমে এলো নন্দা। ওকে দেখেই শাশুড়ি বললেন, শোনো, তোমার কটা কথা বলি। এ বাড়িতে নিয়ম হলো আমার গোপালকে না খাইয়ে গ্যাস জ্বালাই না। এতদিন ওনারা সব দায়িত্ব আমার ছিল। আজ থেকে সেসব তোমার বংশ পরম্পরায় বউয়েরাই ওনারা সেবা করে। তাই সকাল সকাল উঠে ঠাকুর ঘরে ঢুকে যাবে। আজকাল 2 দিন থাক, তারপর থেকে তুমি ঢুকবে, আমি থাকবো সাথে। কিছুদিন কিন্তু তোমাকে করতে হবে সব। ঠাকুর ঘরে গোপালকে স্নান করাতে কথাগুলো বললেন নন্দার শাশুড়ি। ঠাকুর ঘরের সামনে বাড়ির সবাই, মানে অয়নের মাসিরা, বোন, মামিরা, তাদের ছেলে মেয়েরা বসে আছে। একটা বিয়ে বাড়ির সকাল থেকে কোথায় রান্নাঘরে ভিড় জমবে তা নয়, সবাই গোপাল খাবার অবধি অপেক্ষা করছে। একটুও যেন অবাকই লেগেছিল নন্দার।
বেলা বাড়ার সাথে সাথে সবাই হয়েছে চা, লুচি, তরকারি, ভাত, কাপড়ের সব আয়োজন। সবাই মিলে সবটা করে নিয়ে কিন্তু কিছুতেই যেন মন বসছে না নন্দার। একদম নতুন পরিবার, নতুন লোকজন, তাদের নিয়ম কানুনগুলো সব নতুন, কিচ্ছু যেন ও মনের মতো নয় ওর। এই বাড়ির চাটাও যেন ভীষণ পানসে লাগছে। বাবার আনা সেই গন্ধ চাটা যেন বারবার মনে পড়ছে নন্দা। একটা নতুন সকাল কিভাবে তিলে তিলে বদলে দিচ্ছে নন্দাকে, না চাইলেও সেটা মেনেও নিতে হচ্ছে ওকে। সোফায় বসে বসে ভাবছে নন্দা সেই 28 বছর আগের দিনেরগুলো। প্রথম দিন সেই পেস্ট, চা পাতা, বিস্কুট, চিনি, সাবান, শ্যাম্পু, রান্নার সবের সাথে লড়তে লড়তে ওতেই অভ্যাস হয়ে পড়েছে নন্দা। বৌভাত 2 দিন পর যখন ওর ঘরে এসে ননদ ওর সব তত্ত্বগুলো দিয়ে গেছিল, নিজে পেস্ট, সাবান, শ্যাম্পু সব দেখে এক ঝলক সেটাকে প্রশ্রয় দেয়নি। কারণ এগুলো শেষ হলে যে এগুলোই আবার আসবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল নন্দার। কারণ ততদিনে নন্দার শাশুড়ির সংসারে একছত্র অধিকারটা সম্পর্কে সচেতন হয়ে গিয়েছিল। বাড়ির টুকিটাকি জিনিসেও যে ওনার বেশ দক্ষতা সেটা বোঝার মতন বুদ্ধি নন্দার ছিল। সাথে ছিল সাহসের অভাব। হয়তো সাহসটা আসে টাকা থেকে, সে জোর নন্দার ছিল না। আর মুখ ফুটে চেয়ে নেওয়াটাও স্বভাব বিরুদ্ধ ছিল নন্দার। সংসারে সবার দিন আসে। বেশ কয়েক বছর পর যখন শাশুড়ি নরম হয়ে গেছিল, নন্দার দিন ফিরেছিল। সেই দিন চাইলে নিজের পছন্দের সবকিছুকে আবার টেনে আনতেই পারত, কিন্তু ইচ্ছে হয়নি। কয়েক বছরে আবার তৈরি হওয়া অভ্যাসকে আর বদলাতে চায়নি নন্দা। কারণ ততদিনে নিজেকে বদলে নিয়েছেন নন্দা। নিচ থেকে উলু শঙ্খের আওয়াজ ভেসে আসছে, আর আসছে কান্নার আওয়াজ। আজ নন্দার মেয়ে তরি শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তাই তোড়জোড় করছে সবাই। এই অন্তিম মুহূর্তে তরি সব থেকে যাকে প্রয়োজন তাকেই সরিয়ে দেওয়া হলো শুধু নিয়ম বলে। নন্দা খালি ওর থেকে কনকাঞ্জলিটুকু নিতে যাবে কিছুক্ষণ পর। আসন্ন মুহূর্তটুকু ভেবেই কেঁদে ফেলল নন্দা। আজ এই প্রথম মনে হয়েছে চোখ দিয়ে জল বেরোলো ওর। কিসের কনকাঞ্জলি দেবে তরি? আগের সপ্তাহে অবধিও অফিসে যাওয়ার আগে দলা করে ভাত মেখে খাইয়ে দিয়েছিলাম নন্দা। কাল বিয়ের দিন সকালে বাথরুমে ছাড়া জামা কাপড় রেখে এসেছে নন্দা, গিয়ে ধুয়ে দিয়েছিল সেসব। ভাবতে গিয়ে বুকটা হু হু করে উঠল। কি করে কাটাবো কাল থেকে কত কাজ কমে যাবে ওর। মনে আছে নন্দা শ্বশুর বাড়িতে প্রথম বিস্কুট খেয়েছিল সেই দিনটার কথা? ওই বিস্কুটটাও পছন্দ করতো না। বিয়ের আগে এ বাড়িতে ওই বিস্কুটটা দেখে শুধু চাই খেত তাও না, শাশুড়ি সেটাও নজর এড়ায়নি। এমন বিচক্ষণ উনি, তাই পরের দিন থেকে চায়ের সাথে জোর করে 2টো করে বিস্কুট দাঁড়িয়ে থেকে খাওয়াতেন, পাছে খালি পেটে চা খেলে নতুন বউ অসুস্থ হয়ে যায়। দোষ হয়তো নন্দারও ছিল, ও মুখ ফুটে বলে দেখতে পারত। তরি হয়তো এতটা বোকা নয়, না হলে ভালো মানে ভেবে যেন নিশ্চিন্ত হলো নন্দা। কিন্তু তারপরেই কিছু একটা ভেবে তাড়াতাড়ি সোফা থেকে নামালো নন্দা। যদি তরি নন্দার মতো বোকা হয়, মুখ ফুটে বলতে না পেরে ভেবেই মাথাটা ঝাঁকিয়ে সোজা বাথরুমে গেল নন্দা। সেখানে তরি পেস্টটা নিয়ে দেখলো খানিকটা আছে ওতে। ওটা হাতে নিয়ে তারপর রোজকার ব্রাশ নিল। ঘরে এসে শোকেসের নিচে ড্রয়ার থেকে বের করে নিল ওর স্যানিটাইজার, ন্যাপকিন, যেটা আজ পর্যন্ত নিজে কখনো কেনেনি তরি। তারপর কিছু একটা ভেবে আবার বাথরুমে গিয়ে নিয়ে এলো ওর সাবান আর মাথার শ্যাম্পু, সাথে গায়ে মাখার তেল। দেখলো বোতলটা প্রায় শেষ। ঠিক আছে, বৌভাতের দিন তো ওরা তত্ত্ব নিয়ে যাবে, সেখানে সব আছে। এই 2 দিন এটা দিয়ে হয়ে যাবে। তাড়াতাড়ি রান্নাঘরে গেল নন্দা।
ওখানে ওর গ্রিন টির ব্যাগগুলো আছে। গুনে দেখলো 7টা আছে। ও কটাই দিয়ে দিল। কৌটো থেকে ক্রিম কেক আর বিস্কুটগুলো একটা টিফিন বক্সে দিয়ে দিল। একটু কিছুক্ষণ ভেবে মনে পড়ে গেল সকালে রোজ 1 চামচ চ্যবনপ্রাশ খায়। ও বড্ড ঠান্ডা ধাঁচ। মেয়েটার সেটাও গুছিয়ে নিয়ে ঘরে আসতে গিয়ে দেখলো ননদের মেয়ে সুমি ওপরে এসে ওকে ডাকছে, মামি নিচে চলো, তরি দিদি যাবে এবার। নন্দা যখন নিচে নামলো দেখলো সবাই যেন ওর জন্য অপেক্ষা করছে। তরিও বেরিয়ে যাওয়ার গেটের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পাশে ওর বর, একপাশে দাঁড়িয়ে আছে রুমা, হাতে একটা পাত্রে চাল। কনকাঞ্জলি। আজ রুমা বেশ ভারী হয়ে গেছে। আজকাল মেয়ের মুখে বেশ কথা বলে মায়ের নিয়মের প্রতিবাদ করে। 18 বছর অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। চটের ব্যাগ হাতে নিয়ে হন হন করে এগিয়ে এলো নন্দা। পাশে চেয়ারে বসে থাকা অভাদেবী মনে নন্দার শাশুড়ি বললেন, বৌমা, মেয়ের পিছনে আঁচল পেতে দাঁড়াও। হাতে কিসের ব্যাগ তোমার? নন্দা বলল, মা, এতে তরির জিনিস আছে। রুমা বলে, বৌদি, সেসব সুটকেস করে গুছিয়ে দিয়েছি আমি, গাড়িতে তুলে দিয়েছি। আর কি বাকি আছে? নন্দা বলল, ব্রাশ পেস্ট দিয়েছিলে ঠাকুরজি, তেল, সাবান, শ্যাম্পু কিংবা বিস্কুট, ওর চ্যবনপ্রাশ কিংবা ওর রাতের প্যান্ট আর গেঞ্জি। রুমা বলে, সাবান, তেল, শ্যাম্পু, পেস্ট ওসব ও বাড়িতে নিশ্চয় আছে। আর নতুন ব্রাশ একটা দিয়ে দিয়েছি। আর চ্যবনপ্রাশ দিয়েছ, ভালো করেছ। যা ঠান্ডার ধাঁচও। বিস্কুট তো ছেলের বাড়িতেই আছে। কি আছে তো? বলেই নতুন জামাইয়ের সাথে একটু মজা করার চেষ্টা করলো রুমা। নন্দা বলল, সবার বাড়িতে সব থাকে ঠাকুরজি, কিন্তু সবাই এক জিনিস ব্যবহার করে না। তোরই যাতে কষ্ট না হয় তাই তো যেগুলো ব্যবহার করত সেসব দিয়ে দিলাম। অভাদেবী বললেন, এ আবার কেমন ধারা? সব মেয়েদেরই এসব মানিয়ে নিতে হয়। বাড়ি থেকে বিস্কুট, চা নিয়ে যায়, প্রথম দেখলাম। তুমি মানিয়ে নাও নি আমাদের সাথে? আমার রুমাও নেবে সব কিছু মানিয়ে। নন্দা বলল, নিয়েছি তো মা, কিন্তু আমি চাই আমার মেয়ে না নিক। খুব যত্নে তিলে তিলে বড় করেছি ওকে, সহবত শিখিয়েছি, বলেছি পরের ঘরে গিয়ে সব মানিয়ে নিতে। কিন্তু মা, দিনের শুরু থেকে মানতে থাকলে দিনের শেষে গিয়ে হাঁপিয়ে উঠবে ও। আমরাও উঠেছি। তারপর স্বর্ণাভর কাছে এসে বলল, নন্দা, আজ যদি স্বর্ণভ বাজার করতে না পারে, মাছ খাওয়াতে না পারে, কিংবা তরির শাশুড়ি ওকে রান্না করতে বলে রোজ, সেসব আমার তরি সব মানিয়ে নেবে। এই অ্যাডজাস্টগুলো করতে হবে। কিন্তু মা যতটুকু না করলেও হয় সেটা বরং না করুক। আজকাল মেয়ে তো হাঁপিয়ে উঠলেই বিপদ। তাই দিনের শুরুটা চেনা ছন্দেই শুরু হোক। অনেক বড় পরিবার। নন্দার শ্বশুরবাড়িটা ওখানে কম করে 40 লোক ছিল। সবাই চুপ হয়ে গেল। নন্দার কথায় হয়তো সব মহিলাদের মনের কথা বলে ফেলেছে আজ নন্দা। সবার চোখের জল। উপস্থিত মেয়েদের হয়তো সবাই নিজের সাথে মিলিয়ে যাচ্ছে নন্দার কথাগুলো। এমনকি চোখের জল দেখা গেছিল বরের দিদি আর মামিরও। নন্দা এবার এগিয়ে এসে চটের ব্যাগ স্বর্ণাভর সামনে ধরে বলল, স্বর্ণাভ, এতে তরির সব প্রয়োজনীয় টুকিটাকি আছে, আমি দিয়ে দিই ওর সাথে। স্বর্ণাভাব বলল, কি বলছেন? এসব নিশ্চয়ই দেবেন। আর চিন্তা করবেন না, ওগুলো ফুরিয়ে গেলে আমি আবার এনে দেবো তরিকে। এসবে কোনো রকম মানিয়ে নিতে হবে না। তরি এসে জড়িয়ে ধরল মাকে। আরে, আর মায়ের মুখ দেখিস না। মায়ের আঁচল চালগুলো দিয়ে বলল, মা, তোমার সব ঋণ শোধ করে দিলাম বলেই বেরিয়ে যা। দূর থেকে অভাদেবী বলেন, গলাটা বেশি ভারী, কাঁদছে বোঝা গেল। তরি বলল, কিসের ঋণ শোধ ঠাম্মি?
এটা মুহূর্ত চলবে, মাকে ছাড়া দিন দিন এর ঋণ বাড়তেই থাকবে, এর শোধ করার ক্ষমতা আমার নেই। তরির কথা এবার খুব জোরে কেঁদে ফেলল নন্দাও। কেঁদে এসে হাত রাখলো অয়ন। তারপর নন্দাকে বলল, যাও মেয়েকে গাড়ি অবধি ছেড়ে এসো। তরিকে বলল, যা মা, সাবধানে যা, আবার কান্নাকাটি করিস না, আমরা আছি তো তোর পাশে। মাথা নাড়িয়ে নন্দা ঢুকে গেল মেয়ে জামাইয়ের মাঝে, দু হাতে দুজনকে ধরে এগিয়ে নিয়ে গেল গাড়ির দিকে। কি সুন্দর দৃশ্য! বিয়ে তো মেয়েদের করতেই হয়, শ্বশুর বাড়িও যেতে হয়, সেখানে মানিয়েও নিতে হয়, কিন্তু কিছু নিয়ম বদলে ফেললে এত কষ্ট হয় না, বয়ে বেড়াতে হয় না মেয়েদের পরবর্তী জীবনটা। আশাবাদী লেখাটি কলমে লেখা, সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন। আমার প্রণাম সবার জন্য রইল।